সুন্দরবন নামটা শুনলেই কেমন জানি একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? চোখের সামনে ভেসে ওঠে কি ঘন জঙ্গল, আঁকাবাঁকা নদী, আর হ্যাঁ, রাজকীয় বেঙ্গল টাইগার। এই বনটা আমাদের সবাইকে মুগ্ধ করে, আমাদের কল্পনাকে উস্কে দেয়। কিন্তু এই যে এত সৌন্দর্য, এত রহস্য, এর আড়ালের আসল দামটা কত আমরা কি কখনো ভেবে দেখেছি? তো আমরা সবাই জানি সুন্দরবন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর আমাদের সবার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র ঠিকানা। বছরের পর বছর ধরে এর অসাধারণ সৌন্দর্য মানুষকে কাছে টেনেছে। কিন্তু এই সৌন্দর্য আর বন্যপ্রাণী এসবের বাইরেও তো একটা গল্প আছে। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই বিশাল বনটার আর্থিক মূল্য ঠিক কত হতে পারে? মানে আমাদের অর্থনীতিতে এর অবদানটা আসলে কতটুকু? ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। চলুন তাহলে বিষয়টাতে আরেকটু গভীরে যাওয়া যাক। এখন কথা হলো, একটা বনের আবার আর্থিক মূল্য হয় নাকি? এটা তো অমূল্য, তাই না? শুনতে অদ্ভুত লাগলেও গবেষকরা কিন্তু ঠিক এই কঠিন কাজটাই করে দেখিয়েছেন। তারা একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন। নামটা বেশ গালভরা, জোনাল ট্র্যাভেল কস্ট মেথড, কিন্তু জিনিসটা আসলে খুব সোজা। ধরুন, একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য মানুষ কত টাকা খরচ করতে রাজি, কতটা পথ পাড়ি দিতে রাজি, এই সব কিছুর উপর ভিত্তি করেই ওই জায়গাটার একটা আর্থিক মূল্য ঠিক করা হয়। সিম্পল, তাই না? আর এই পদ্ধতি ব্যবহার করে যে সংখ্যাটা বেরিয়ে এসেছে, সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। শুধু পর্যটন থেকে সুন্দরবনের বার্ষিক অর্থনৈতিক অবদান প্রায় 5,31,00,000 মার্কিন ডলার। ভাবুন তো একবার, প্রতি বছর এত বিশাল অঙ্কের একটা অর্থ আসছে কেবল সুন্দরবনের ট্যুরিজম থেকে। এখন প্রশ্ন হলো, এই যে এত পর্যটক, তারা আসলে আসছেন কোথা থেকে? ডেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, দেশি পর্যটকদের প্রায় 41% আসছেন ঢাকা থেকে, আর ঠিক তারপরেই আছে খুলনা, প্রায় 40%। বাকিরা আসছেন দেশের অন্যান্য বিভিন্ন জায়গা থেকে। তার মানে বোঝাই যাচ্ছে সারা দেশের মানুষের কাছেই সুন্দরবন একটা বিশাল আকর্ষণের জায়গা। কিন্তু এই যে $5,31,00,000 হিসাব, এটা তো গল্পের শুরু মাত্র। বলা যায় এটা হিমশৈলের চূড়া। কারণ পর্যটন ছাড়াও সুন্দরবন আমাদের অর্থনীতিকে আরও অনেক অনেক দিক থেকে সচল রেখেছে। একবার ভাবুন তো, সুন্দরবনের সুন্দরী আর পশুর কাঠের কথা কত যে মূল্যবান। আসবাবপত্র থেকে শুরু করে নৌকার কাঠামো, এমনকি রেল লাইন পর্যন্ত তৈরিতেও এটা কাজে লাগে। আবার এখানকার মধুর কথা কে না জানে, বিশেষ করে খলিশা ফুলের মধু তো বিশ্ববিখ্যাত। এখানেই শেষ না, এই বনটা প্রায় 400 প্রজাতির মাছের এক বিশাল ভাণ্ডার, যা হাজার হাজার জেলের রুটিরুজির ব্যবস্থা করে। আর হ্যাঁ, গোলপাতা, স্থানীয় মানুষের ঘরবাড়ি বানানোর জন্য তো এটা ছাড়া চলেই না। সুন্দরবনের অবদান কিন্তু শুধু টাকায় মাপা যায় না। জলবায়ু পরিবর্তনের এই সময়ে এর ভূমিকা তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? সুন্দরবন একটা বিশাল কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে। মানে এটা বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। দেখুন, 2009 সালে এই বন প্রায় 10,60,00,000 টন কার্বন ধরে রেখেছিল। আর মাত্র 10 বছরের মাথায় 2019-এ সেই পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে 13,60,00,000 টনে। তার মানে এই বনটা প্রতিনিয়ত আমাদের বাতাসকে পরিষ্কার রাখছে, আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে। কিন্তু টাকা পয়সা, কাঠ, মধু, এমনকি কার্বন শোষণ, এই সব কিছুর ঊর্ধ্বে সুন্দরবনের আরও একটা পরিচয় আছে। এমন একটা পরিচয় যা হয়তো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর সেই পরিচয়টা আমরা দেখতে পাই যখন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়। আসলে সুন্দরবনের এমন একটা অবদান আছে যা আমাদের জীবন বাঁচায়। আর যে জিনিস জীবন বাঁচায় তার কি কোনো আর্থিক মূল্য নির্ধারণ করা যায়? প্রায় অসম্ভব। ঘূর্ণিঝড় আম্পানের কথা কি মনে আছে? যখন এটা উপকূলে আছড়ে পড়েছিল, তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 151 কিলোমিটার। ভাবুন তো, এই প্রচণ্ড গতিতে একটা ঝড় যে কোনো শহর, যে কোনো গ্রামকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারত। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিশাল প্রাকৃতিক প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিল আমাদের সুন্দরবন। এর লক্ষ লক্ষ গাছ নিজেরা ঝড়ের সমস্ত শক্তিটা যেন শুষে নিয়েছিল। ঝড়ের আঘাত নিজেদের বুকে সয়ে নিয়েছিল, যাতে উপকূলের মানুষগুলো রক্ষা পায়। আক্ষরিক অর্থেই এটা একটা জীবন্ত ঢাল হয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন আর তাদের সহায় সম্পদ বাঁচিয়ে দিয়েছে। আর যদি এর একটা আর্থিক হিসাব চান, তাহলে এই সংখ্যাটা দেখুন। একটা গবেষণায় দেখা গেছে, শুধু ঘূর্ণিঝড় সিডরের সময় সুন্দরবন প্রায় 1,10,000 কোটি টাকার সম্পদ বাঁচিয়েছিল। 1,10,000 কোটি টাকা। একবার শুধু কল্পনা করুন, একটা বন কিভাবে একটা পুরো দেশের জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ বা বডিগার্ডের মতো কাজ করতে পারে।
তাহলে এতক্ষণে এটা একদম পরিষ্কার যে সুন্দরবন শুধু একটা বন নয়, এটা আমাদের দেশের একটা মহামূল্যবান সম্পদ। কিন্তু দুঃখের বিষয় হলো এই মহামূল্যবান সম্পদটা আজ নানা রকম বিপদের মুখে। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একে আমরা বাঁচাবো কী করে? দেখুন, একদিকে সমস্যাগুলো বেশ গুরুতর, যেমন জাহাজের তেল ছড়িয়ে দূষণ, সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া আর অবৈধভাবে গাছ কাটা তো আছেই, কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। বিশেষজ্ঞরা কিছু সমাধানের কথাও বলছেন, যেমন এন্ট্রি ফি কিছুটা বাড়িয়ে সেই টাকাটা বনের সংরক্ষণের কাজেই লাগানো যেতে পারে। আবার স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে কমিউনিটি বেসড ইকোট্যুরিজম গড়ে তোলা যায়। আর ইউনেস্কোর যে পরামর্শগুলো আছে সেগুলো আরও কঠোরভাবে পালন করা দরকার। আচ্ছা, যারা সুন্দরবনে ঘুরতে যান তারা নিজেরা কি চান? তাদেরও কিন্তু কিছু দাবি আছে। তারা চান বন্য প্রাণী দেখার জন্য যেন আরও ভালো আর নিরাপদ ব্যবস্থা থাকে। বনের আরেকটু গভীরে যাওয়ার জন্য সুন্দর হাঁটার পথ চান। আর চান প্রশিক্ষিত ট্যুর গাইড, যারা বনটা সম্পর্কে ভালোভাবে জানাতে পারবে। সোজা কথায়, তারা সুন্দরবনকে আরও কাছ থেকে অনুভব করতে চান, কিন্তু অবশ্যই সুরক্ষিতভাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং আর আশার কথা কি জানেন? মানুষ কিন্তু এর জন্য টাকা খরচ করতেও রাজি। একটা একাডেমিক স্টাডিতে দেখা গেছে প্রায় ৭০% পর্যটকই বলেছেন যে সরকারের উচিত আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য টাকা খরচ করা, আর তার জন্য যদি এন্ট্রি ফি বাড়াতে হয় তাতেও তারা রাজি। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, যে বনটা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে, বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ রক্ষা করছে, আর সবচেয়ে বড় কথা, লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছে। সেই বনকে রক্ষা করার উদ্যোগটা কি শুধুই একটা খরচ, নাকি এটা একটা দেশের জন্য সবচেয়ে সেরা বিনিয়োগ হতে পারে? উত্তরটা কি হবে তা হয়তো আমাদের আর নতুন করে বলে দিতে হবে না।